আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে ঢাকা ভার্সিটির একটা গুরুত্বপূর্ণ পার্ট রিটেন পার্ট নিয়ে কথা বলবো। কেমিস্ট্রি গুণগত রসায়ন অধ্যায়ের রিটেন পার্টটুকু নিয়ে কথা বলার চেষ্টা করব। সো আমাদের হচ্ছে যে ফার্স্ট পেপার কেমিস্ট্রি চ্যাপ্টার 2 গুণগত রসায়ন, ওইটা থেকে কি কি রিটেন আসে বা আসতে পারে এবং সম্ভাব্য যত রকমের রিটেন আসতে পারে সবগুলো নিয়ে কথা বলবো। কিছু জিনিস আমি তোমাদেরকে পড়াই দিব, কিছু জিনিস তোমাদেরকে পড়ার জন্য বলা যায় যে HW হিসেবে দিয়ে দিব বা বাসায় পড়ার জন্য দিয়ে দিব। মোটামুটি এই চ্যাপ্টারটা একটু ছোটখাটো ভাবে গুছাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা যখন একবারে এই চ্যাপ্টারটা শুরু করব, আমাদের একবার শুরুতেই কি আছে বলতো, পরমাণুর মধ্যে কয় টাইপের কণিকা আছে, রাইট? তো প্রথম রিটেন প্রশ্ন আসতে পারে তোমার পরমাণুতে কয় টাইপের কণিকা আছে। আমি এখানে যদিও প্রশ্নটা রাখছি হচ্ছে স্থায়ী কণিকার মূলের মধ্যে পার্থক্য, কিন্তু আমরা যদি একটু পড়াশোনা করি বা একটু বই উল্টাই আমরা জানবো যে পরমাণুতে হচ্ছে কণিকা আছে হচ্ছে 3 রকমের। আমি একটু মার্কেটটা বড় করে নিই। পরমাণুতে আমরা 3টা টাইপের কণিকা পাই, ঠিক আছে? 3টা টাইপের কণিকা আছে। কয় টাইপের কণিকা আছে পরমাণুতে? 3টা টাইপের কণিকা বিদ্যমান। ওকে, একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা, ঠিক আছে? 3টা টাইপের কণিকা বিদ্যমান। একটা হচ্ছে স্থায়ী, স্থায়ী, ঠিক আছে? আর একটা হচ্ছে কি অস্থায়ী, অস্থায়ী, আর একটা হচ্ছে কি বলতো কম্পোজিট। ওকে, কম্পোজিট। ওকে, আচ্ছা, স্থায়ী কণিকা কোনগুলা? যেগুলো হচ্ছে পরমাণুর মধ্যে সবসময় থাকে, যেগুলো আমরা সবচেয়ে ফেমাস এবং চিনি, যে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। ওকে, অস্থায়ী কণিকা কোনগুলা? যেগুলো পরমাণুর মধ্যে কিছুক্ষণের জন্য থেকে সাথে সাথে ভেঙে অন্য কোনো একটা অস্থায়ী পরমাণুতে পরিণত হয়ে যায়, মানে এটা চেঞ্জ হইতে থাকে, মানে এটা আছে কিছুক্ষণ পর ভেঙে এটা অন্য কিছুতে পরিণত হয়ে গেছে, এরকম কণিকাগুলোকে আমরা স্থায়ী কণিকা বলি, ঠিক আছে? এর মধ্যে আছে হচ্ছে মেসন, তারপরে অ্যান্টিপ্রোটন, অ্যান্টিপ্রোটন, তারপর আছে হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আরো অনেকগুলা জিনিস আছে, ঠিক আছে? পজিট্রন, ঠিক আছে? পজিট্রন, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু আছে। ওকে, কম্পোজিট মানে কি বোঝায়? কম্পোজিট মানে জটিল বোঝায়, ঠিক আছে? সো আমাদের মধ্যে পরমাণুর মধ্যে 2টা টাইপের কম্পোজিট কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন, ঠিক আছে? একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন। ওকে, আচ্ছা, আমরা একটু এমসিকিউর জন্য আলফা কণার সংকেতটাও মাথায় রাখবো, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা, ঠিক আছে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয় বলতো? আলফা কণা। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে পরমাণুতে 3টা টাইপের কণিকা আছে, একটা স্থায়ী, একটা অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট। স্থায়ী কি? যেগুলো পরমাণুর মধ্যে সব সময় থাকে সেগুলোকে আমরা স্থায়ী বলি। অস্থায়ী কোনগুলো? মেসন, অ্যান্টিপ্রোটন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, আরো অনেক টাইপের জিনিস আছে। আর কম্পোজিট হিসেবে আছে হচ্ছে কি বলতো? আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন। ওকে, আচ্ছা, তো তাহলে আমি এখানে একটু রিটেনের একটা মানে প্রবাবল কোশ্চেন হিসেবে রাখছি হচ্ছে স্থায়ী কণিকাগুলোর মধ্যে পার্থক্য। ওকে, আচ্ছা, তো স্থায়ী কণিকা, আচ্ছা, তো স্থায়ী কণিকা কি কি বলতো? ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। খুবই ইজি টাইপের প্রশ্ন, ছোটবেলা থেকে পড়ে আসছো, সবাই মোটামুটি আইডিয়া থাকার কথা। মোটামুটি 2-3টা ছোট ছোট পার্থক্য লিখে দিবে, তোমাকে মার্ক দিয়ে দিবে, সমস্যা নেই, আড়াই মার্কের যেহেতু। আমরা ইলেকট্রন রাখলাম, প্রোটন রাখলাম, আর কি রাখলাম বলতো? নিউট্রন রাখলাম। ওকে, তো তুমি প্রথম যে পার্থক্যটা দিতে পারো, ইলেকট্রনের চার্জ কি, প্রোটনের চার্জ কি, আর নিউট্রনের চার্জ কি, ঠিক আছে? তো প্রথম পার্থক্যটা হইতে পারে হচ্ছে চার্জ নিয়ে। ওকে, সবাই জানো ইলেকট্রনের চার্জ হচ্ছে কত? -1.6 ইন্টু 10⁻19 কুলম, -1.6 ইন্টু 10⁻, কত? -19 কুলম। আর প্রোটনের চার্জ হচ্ছে কি বলতো? +1.6 ইন্টু 10⁻, কত বলতো? -19 কুলম। আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, ওর কোনো কি নাই, চার্জ নাই, ওর চার্জ হচ্ছে কি বলতো? 0। ওকে, তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের চার্জ আমরা বুঝে গেছি। ওকে, কোনো সমস্যা নেই। এবার আসো হচ্ছে ভর। তুমি আরেকটা পার্থক্য করতে পারো হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ভরের উপর ভিত্তি করে, রাইট? তো ইলেকট্রনের ভর কত? আমরা সবাই জানি 9.1 ইন্টু 10⁻, কত? -31 কি কেজি। ওকে, আচ্ছা, আর এটার ভর কত বলতো? এরপরের ভর, এটার ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻-27 কেজি, বা গ্রামে বললে 24 গ্রাম বলতে পারো, কোনো সমস্যা নেই। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻, কত? -27 কেজি। ওকে, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর। ওকে, আচ্ছা, এখন আরেকটা পার্থক্য তুমি দিতে পারো হচ্ছে কি আবিষ্কারক, এরা কে কোনটা আবিষ্কার করছে? ইলেকট্রন তো আবিষ্কার করছে হচ্ছে জে থমসন, নাকি? জে থমসন। ওকে, আচ্ছা,
তারপর প্রোটন আবিষ্কার করছে কি, এটা নিয়ে অনেক বইয়ে অনেক রকমের কথা লেখা আছে, তুমি যেটা যেই বইয়ে পড়ছো সেটা দিয়ে লিখলেই হবে। তো গুয়ো স্যারের বইয়ে মোস্টলি লেখা ছিল হচ্ছে গোল্ডস্টেইন, ঠিক আছে, গোল্ডস্টেইন, ঠিক আছে। আর নিউট্রন আবিষ্কার করছিল হচ্ছে চ্যাডউইক, ঠিক আছে। তো আবিষ্কারকের নাম দিতে পারো, একটা পার্থক্য, তোমার যেহেতু 2.5 মার্কের প্রশ্ন 3-4টা পার্থক্য দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা দিয়ে দিব হচ্ছে লাস্ট হচ্ছে কি আপেক্ষিক চার্জ, ঠিক আছে, আপেক্ষিক চার্জ, ঠিক আছে। কি চার্জ? আপেক্ষিক চার্জ, ওকে। আপেক্ষিক চার্জ, আপেক্ষিক জিনিসটা কি বোঝায়? একজনের সাপেক্ষে হচ্ছে কি আরেকজনের কোনো কিছুকে কি বলা হয়? আপেক্ষিক। তো এখানে আমাদের ইলেকট্রনের চার্জ আছে হচ্ছে এইটা, প্রোটনের চার্জ হচ্ছে এটা, আর নিউট্রনের চার্জ হচ্ছে কি এটা, ঠিক আছে। তুমি যদি সবার ভরকে, সবার চার্জকে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করে দাও, সবার চার্জকে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার ইলেকট্রনের চার্জটা কি আসবে বলতো? -1। আর প্রোটনের চার্জ আসবে হচ্ছে কি বলতো? +1। আর নিউট্রনের চার্জ আসবে হচ্ছে কি 0। ওকে, তার মানে তুমি বলতে পারতেছো যে 1.6 × 10⁻19 কুলম এই চার্জের সাপেক্ষে তোমার ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, প্রোটনের চার্জ হচ্ছে +1, আর নিউট্রনের চার্জ হচ্ছে কি 0। ওকে, তাহলে এটা হচ্ছে আরেকটা পার্থক্য দিতে পারো। আর আরেকটা পার্থক্য দিতে পারো হচ্ছে অবস্থান, ঠিক আছে। অবস্থান, কোনটার অবস্থান কোথায়? যেমন ইলেকট্রনের অবস্থান কোথায় বলতো? পরমাণুর কক্ষপথে। কোথায়? কক্ষপথে, ওকে। আর প্রোটনের অবস্থান কোথায় বলতো? নিউক্লিয়াসে, রাইট, নিউক্লিয়াস। আর নিউট্রনের অবস্থান কোন জায়গায়? নিউক্লিয়াসে। ওকে, সো মোটামুটি আমি 5টা পার্থক্য লিখে দিলাম, তুমি 3টা দিলেই এনাফ। যদি পারো 5টা মনে থাকে 5টাই দিয়ে দিবা, যতগুলো মনে থাকে সবগুলোই দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো পরমাণুতে আমাদের স্থায়ী কণিকাগুলোর পার্থক্য আমি একটা ছোট চার্ট আকারে দিয়ে দিলাম, যদি রিটার্ন আসে তাহলে এরকম চার্ট আকারে আইকা দিয়ে দিবা, ঠিক আছে। তো পরমাণুতে মেইনলি 3টা টাইপের কণিকা আছে, স্থায়ী, অস্থায়ী আর একটা হচ্ছে কম্পোজিট। স্থায়ী মানে যেগুলো সবসময় থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী হচ্ছে যেগুলো থাকার পরে ভেঙে যায়। আর কম্পোজিট মানে হচ্ছে জটিল জিনিসগুলোকে বোঝায়, যেমন আলফা কণা, নিউট্রন। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কি আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার, আইসো ইলেকট্রিক ইত্যাদিগুলোর মধ্যে কি পার্থক্য। ওকে, সবাই এগুলো জানো, আমি জাস্ট একটু রিক্যাপ করে দিব, আর রিটার্নার হিসেবে আসতে পারে দেখে অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আমি এখানে রাখছি। ওকে, আচ্ছা, তো প্রথমটা হচ্ছে আইসোটোপ, রাইট। তো আইসোটোপ, এখন এখানে 2টা অংশ আছে। ছোটবেলায় সন্ধি বিচ্ছেদ করছো, সন্ধি বিচ্ছেদ মানে কি করা? ভাগ করে লেখা। তো আইসোটোপের মধ্যে 2টা অংশ আছে, একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে টোপ। আইসো মানে কি বুঝায় বলতো? সেম। আইসো মানে কি বুঝায়? সেম। আর টোপ মানে কি বুঝায় বলতো? স্থান। টোপে একটা গ্রিক ওয়ার্ড, এটার মিনিং হচ্ছে কি বলতো? স্থান। তাহলে আইসোটোপের মানে হচ্ছে সেম স্থান, মানে একই স্থান। তার মানে পর্যায় সারণীতে যারা একই জায়গায় থাকবে, পর্যায় সারণীতে যারা একই জায়গায় থাকবে তাদেরকে আমরা আইসোটোপ বলবো, ঠিক আছে। তো একই জায়গায় কারা থাকে? যাদের প্রোটন সংখ্যা কি হয় বলতো? সেম হয়। প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাদের অবস্থানও কি হইতে থাকে বলতো? ভিন্ন, ঠিক আছে। তার মানে আমরা আইসোটোপের সংখ্যা কি বলতে পারি? যাদের প্রোটন সংখ্যা সেম, যাদের কি সেম? যাদের নাম্বার অফ প্রোটন, মানে প্রোটন সংখ্যা সেম, সরি, প্রোটন, যাদের প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন, ঠিক আছে। ভর সংখ্যা কেউ যদি ভর সংখ্যা না লিখে বলে যে ভাই আমি নিউট্রন সংখ্যা লিখবো, নিউট্রন সংখ্যা ভিন্ন, একই কথা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ভর সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা কি বলতো? নিউট্রন সংখ্যা ভিন্ন, ঠিক আছে, নিউট্রন সংখ্যা ভিন্ন। এদেরকে আমরা কি বলবো বলতো? আইসোটোপ। আইসো শব্দের অর্থ হচ্ছে সেম বা একই, আর টোপ শব্দের অর্থ হচ্ছে স্থান। ওকে, তো আইসোটোপ অর্থ হচ্ছে কি? যাদের প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলি বলতো? আইসোটোপ বলি। ওকে, গন। ওকে, তারপর হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি? আইসোটোন। ওকে, আইসোটোন, আইসোটোন। ওকে, আইসোটোন সবাই পারে, কোনো সমস্যা নেই। আইসো মানে তো তোমাকে আগেই বলে ফেলছি যে সেম। টোন মানে কি বোঝায় বলতো? নিউট্রন নাম্বার। টোন মানে কি বোঝায়? নিউট্রন নাম্বার, ঠিক আছে, বা নিউট্রন সংখ্যা, ঠিক আছে। টোন মানে কি বোঝায়? নিউট্রন সংখ্যা, ঠিক আছে। তাহলে যাদের কি হবে বলতো? যাদের নিউট্রন সংখ্যা সেম, যাদের কি সেম? নিউট্রন সংখ্যা সেম, যাদের নিউট্রন সংখ্যা সেম কিন্তু কি ভিন্ন হবে? নিউট্রন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা ভিন্ন, ঠিক আছে। প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলবো বলতো? তাদেরকে আমরা বলবো আইসোটোন। ওকে, আচ্ছা, এবার আসছে থার্ড হিসেবে কি আসবে বলতো? আইসোটোপ, আইসোটোন। তারপর আসছে কি?
আইসো বার, আইসো কি বলতো বার, আইসো মানে তো হচ্ছে কি বলতো সেম, ঠিক আছে সেম। আর বার মানে কি বোঝায় বলতো ভর সংখ্যা, কি বোঝায় ভর সংখ্যা, ঠিক আছে। তাহলে যাদের ভর সংখ্যা সেম থাকবে, ঠিক আছে, যাদের কি সেম থাকবে, যাদের ভর সংখ্যা সেম তাদেরকে তুমি কি বলতে পারো, কিন্তু কি ভিন্ন, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে তুমি কি বলবা আইসো বার বলবা, ওকে। আচ্ছা এরপর আসে হচ্ছে আইসোমার, ওকে। এরপরে চলে আসে হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারে কি আছে, 4 নাম্বারে লিখো হচ্ছে আইসোমার, ঠিক আছে আইসোমার, ওকে। যাদের সবকিছু দেখতে সেম কিন্তু কোনো একটা কারণে তাদের রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো ভিন্ন, ওকে। যাদের সবকিছু দেখতে সেম, প্রোটন নিউট্রন ইলেকট্রন সবকিছু সেম, ঠিক আছে, যাদের সবকিছু সেম, সব সেম কিন্তু কি ভিন্ন হবে বলতো, রাসায়নিক ধর্ম, বিক্রিয়ার প্রকৃতি ইত্যাদি ইত্যাদি সবকিছু ভিন্ন, ঠিক আছে। সব সেম কিন্তু কি, কিন্তু তাদের বিক্রিয়ার যে প্রকৃতি বা বিক্রিয়া করার যে মেথড, ঠিক আছে, কিন্তু ধরো রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্ন, ঠিক আছে। যাদের কি সেম, সব সেম কিন্তু কিন্তু রাসায়নিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভিন্ন, ঠিক আছে। রাসায়নিক রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্ন, ঠিক আছে, ভিন্ন, ঠিক আছে। এটাকে আমি কি বলতেছি আইসোমার, বাট এটা আরো ভালো করে বোঝা যাচ্ছে জৈব যৌগের কনসেপ্ট থেকে, রাইট, যে যাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ঠিক আছে, আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে আমরা কি বলবো আইসোমার বলবো, ওকে। এরপর আসে হচ্ছে কি 5 নাম্বার, 5 নাম্বার আসে হচ্ছে কি আইসো ইলেকট্রিক বা আইসো ইলেকট্রনিক, যেটাই বলো আইসো ইলেকট্রিক। তাহলে এখানে কি বুঝাইতেছে বলতো, এখানে কি নাম্বার সেম হবে, ইলেকট্রন নাম্বার, আইসো মানে তো সেম আর ইলেকট্রিক মানে হচ্ছে ইলেকট্রন নাম্বার, ঠিক আছে ইলেকট্রন নাম্বার। তাহলে যাদের কি হবে ইলেকট্রন সংখ্যা সেম হবে, ঠিক আছে, তাদেরকে তুমি কি বলতে পারো বলতো আইসো ইলেকট্রিক বা আইসো ইলেকট্রনিক, ওকে। আচ্ছা তো তুমি এখন এদের একটু যদি এক্সাম্পল দিতে চাও, ঠিক আছে, এদের যদি একটু এক্সাম্পল দিতে চাও তুমি সংজ্ঞা লিখলা প্রত্যেকের আলাদা আলাদা করে ছোট ছোট করে, আর এক্সাম্পল দিয়ে দিবা, এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পল, এছাড়া আর কোনো পার্থক্য আসবে লাগবে না, ঠিক আছে। সো আইসোটোপ, আইসোটোপ হচ্ছে কি রকম, প্রোটন সংখ্যা সেম, রাইট, প্রোটন সংখ্যা কি বলতো সেম। একবার কমন ছোটবেলা থেকে একটা এক্সাম্পল পড়ে আসছো যে কার্বনের 3টা আইসোটোপ থাকে, রাইট, 12 13 আর এটা হচ্ছে কি বলতো 14, ঠিক আছে। সো এটা বলো বা এটা বলো বা এটা বলো, তিনোটার জন্য কি সেম আছে বলতো, তিনোটার জন্য হচ্ছে প্রোটন সংখ্যা সেম আছে, কি সেম আছে বলতো, প্রোটন 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 কি আছে বলতো সেম, কিন্তু দেখো ভর সংখ্যা ভর সংখ্যা ভর সংখ্যা কি ভিন্ন, ঠিক আছে। তাহলে তাদেরকে আমরা কি বলবো আইসোটোপ বলবো, এই তিনজন হচ্ছে কি আইসোটোপ, ঠিক আছে, এরকম করে ছোট ছোট এক্সাম্পল দিয়ে দিবা, ওকে, তাইলেই হবে। আচ্ছা এবার আসছে আইসোটোন, আইসোটোন কারা হবে, যেমন ধরো হচ্ছে যাদের কি হবে নিউট্রন সংখ্যা সেম হবে, রাইট। আচ্ছা তাহলে আমরা যদি বলি ধরো এক্সাম্পল হিসেবে একবারে রিয়েল লাইফে হচ্ছে তোমার আর্গন, আর্গন 18 আর এখানে হচ্ছে কি 40, ওকে, আর ক্যালসিয়াম 20 দিলাম 40। আচ্ছা এটা আমাদের কি হয়ে গেছে দেখো তো, এখানে এটা আইসোটোন বলছি বাট এটা আইসোটোন হয় নাই, কেমনে খেয়াল করো তো, এখানে ভর সংখ্যা কত, সরি এখানে ভর সংখ্যা কত 40, এখানে ভর সংখ্যা কত 40, দুইজনের জন্য ভর সংখ্যা কি আছে বলতো সেম আছে, ভর সংখ্যা কি আছে বলতো সেম আছে। তাহলে এরা দুইজন হচ্ছে একজন একজনের কি বলতো আইসোবার, কি বলতো আইসোবার, ওকে। যেহেতু ভর সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, এই জন্য এরা কি হবে বলতো আইসোবার হবে, ওকে। আবার আরেকটু যদি এক্সাম্পল দাও, ধরো হচ্ছে ক্যালসিয়াম 20 40 আর হচ্ছে পটাশিয়াম 19 39, ঠিক আছে। তো এখানে খেয়াল করো তো, এখানে নিউট্রন সংখ্যা কয়টা, এখানে নিউট্রন সংখ্যা কয়টা, তো এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, ভর থেকে প্রোটন সংখ্যাকে বিয়োগ করে দিলে আমাদের কি আসবে বলতো নিউট্রন সংখ্যা। এখানে নিউট্রন সংখ্যা আছে হচ্ছে 20টা, এখানেও নিউট্রন সংখ্যা আসছে হচ্ছে কত 39, 39 মাইনাস 19 মানে হচ্ছে কয়টা বলতো 20টা। তাহলে দুইজনের কি সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা সেম, তাহলে এরা দুইজন একজনের একজনের কি হবে বলতো আইসোটোন হবে, কি হবে বলতো আইসোটোন, ওকে। তাহলে আইসোটোপ আইসোবার আইসোটোন, ওকে। আর আইসো ইলেকট্রিক কি রকম হবে বলতো, নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস আর F মাইনাস আর হচ্ছে নিয়ন, ঠিক আছে। তো খেয়াল করো নাইট্রোজেন 3 মাইনাস, নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন 7টা, 3 মাইনাস মানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে ইলেকট্রন কয়টা 10টা,
অক্সিজেনের কয়টা ইলেকট্রন? 8টা। 2- মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কয়টা হয়ে গেছে বলতো? 10টা। ফ্লোরিনের ইলেকট্রন 9টা, একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে কয়টা হয়ে গেছে বলতো? 10টা। নিয়নের এমনিই জন্মগতই কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এখানে দেখো সবার কি সেম আছে বলতো? ইলেকট্রন সংখ্যা সেম। তাহলে এদেরকে তুমি কি বলতে পারো বলতো? আইসো ইলেকট্রিক অথবা আইসো ইলেকট্রনিক। ওকে, আর আইসোমার কি ছিল? যাদের একবার হুবহু দেখতে সেম, এটাও ক্যালসিয়াম এটাও ক্যালসিয়াম, বাট এ একরকম বিক্রিয়া করে, এই আরেক রকম বিক্রিয়া করে, তাহলে এদেরকে আমি আইসোমার বলতে পারি। কথা কি বুঝছি? যে সবকিছু সেম বাট রাসায়নিক প্রকৃতি, বিক্রিয়ার প্রকৃতি ইত্যাদি ইত্যাদি ভিন্ন। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে কি পরের একটা প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটু তোমাকে ছোট করে একটা সাজেশন দিয়ে দিই, বা একটু তোমাকে বাসায় পড়ার জন্য এইচডব্লিউ দেবিও। এইচডব্লিউ হচ্ছে তোমার কাছে 3টা মডেল আছে, ঠিক আছে? মডেল হিসেবে প্রথম আছে হচ্ছে থমসনের প্লাম পুডিং মডেল, ঠিক আছে? থমসনের মডেল আছে, থমসন প্লাম পুডিং মডেল। তারপর আছে হচ্ছে রাদারফোর্ডের সোলার সিস্টেম মডেল। ওকে, রাদারফোর্ডের সোলার সিস্টেম মডেল, আর হচ্ছে বোরের মডেল, ঠিক আছে? তুমি বলবো যে ভাই এগুলো তো আমরা ক্লাস 9-10 থেকে পড়ছি, আপনাদের মনে আছে। তো মনে থাকলে একবার একটু রিভাইজ দিয়ে দাও। যদি কোনো কারণে যদি স্বীকার্য চলে আসে, তাহলে রাদারফোর্ড বা বোর যে কোনো একটা থেকে স্বীকার্য দিয়ে দিতে পারে, ঠিক আছে? 2.5 মার্ক তো রিটেন, তো এমসিকিউর জন্য তোমার কভার হয়ে যাবে, রিটেনের জন্য তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? বোরের স্বীকার্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, 2টা সূত্র আছে এখান থেকে। বোরের স্বীকার্য থেকে 2টা সূত্র লেখা যায়। একটা ছিল হচ্ছে কি ইলেকট্রনগুলোর কণিক ভরবেগ mvr ইকুয়ালস টু কি হবে? h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, মনে আছে? তাহলে nh/2π। আর এটা কি ছিল বলতো? ইলেকট্রনগুলো স্থির কক্ষপথে আবর্তন করে, শক্তি শোষণ বা বিকিরণ করে না। আর এটা ছিল ইলেকট্রন একটা উচ্চ থেকে নিম্নতে আসলে বা নিম্ন থেকে উচ্চতে আসলে একসময় শক্তি শোষণ করবে আর একবার বিকিরণ করবে। আর কতটুকু শক্তি শোষণ বা বিকিরণ করে, এটা হচ্ছে কি কক্ষপথদ্বয়ে শক্তির পার্থক্যের কি বলতো? সমান ছিল, ঠিক আছে? সো এখান থেকে ডেল ই কে আমি বলতে পারি হচ্ছে hc/λ, ঠিক আছে? তো এই 2টা সূত্র দিয়েও ছোট ছোট ম্যাথ আসতে পারে, ঠিক আছে? ইলেকট্রনের কণিক ভরবেগ বাইর করে দেখাও, কণিক ভরবেগের সমীকরণ দেখাও, বোরের স্বীকার্য দেখাও, ঠিক আছে? বা রাদারফোর্ডের স্বীকার্য কি, রাদারফোর্ডের সীমাবদ্ধতা কি, ঠিক আছে? আচ্ছা, আমি বোরের একটা স্বীকার্যকে খুব বেশি মানে মনে রাখতাম, কারণ হচ্ছে এটা অনেক বেশি আসতো, ঠিক আছে? সরি, স্বীকার্য না, সরি, বোরের একটা সীমাবদ্ধতা, ঠিক আছে? সীমাবদ্ধতা, একটা বা 2টা, ঠিক আছে? সীমাবদ্ধতাগুলোর মধ্যে 2টা বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার কি এটা শুধুমাত্র এক ইলেকট্রনের জন্য কাজ করে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের জন্য এই স্বীকার্য কাজ করে না, ঠিক আছে? বোরের মডেল কাজ করে না, ঠিক আছে? তাহলে আমি একটু বলে দিলাম যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলে বোরের মডেল কি করে না? বোরের মডেল কি করে না? কাজ করে না, ঠিক আছে? একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলে বোরের মডেল কি করে না? কাজ করে না। আচ্ছা, আর একটা সীমাবদ্ধতা হচ্ছে কি, মানে এটা হচ্ছে এক ইলেকট্রনের জন্য কাজ করে, একাধিক ইলেকট্রন হইলে কাজ করে না। আর একটা সীমাবদ্ধতা হচ্ছে কি তোমার জিমেন এবং স্টার্কের প্রভাবকে ব্যাখ্যা করতে পারে না। জিমেন এবং স্টার্ক প্রভাবকে কি করতে পারে না? প্রভাবকে ব্যাখ্যা করতে পারে না। কি বলছি বুঝছি? সো এই 2টা সীমাবদ্ধতা অনেক অনেক বেশি আসে, ঠিক আছে? এমসিকিউ বলো, রিটেনও বলতে পারে, ঠিক আছে? রিটেনে বললে 2টা বলে দিবা, বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলকে বোরের মডেল কি করতে পারে না? ব্যাখ্যা করতে পারে না। আর জিমেন এবং স্টার্কের প্রভাবকে ব্যাখ্যা করতে পারে না। জিমেনের প্রভাব কি আর স্টার্কের প্রভাব কি? জিমেনের প্রভাব হচ্ছে একটা ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীগুলো অনেকগুলো সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়। আর স্টার্ক আরেকটা ছিল হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রে, একটা তড়িৎ ক্ষেত্রে ছিল, একটা চৌম্বক ক্ষেত্রে ছিল। চৌম্বক ক্ষেত্রের কারণে বা তড়িৎ ক্ষেত্রের কারণে যখন বর্ণালীগুলো অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে জিমেন অথবা স্টার্কের প্রভাব। ওকে, সো এই জিনিসগুলো আমরা দেখছিলাম। জিমেন এবং স্টার্কের প্রভাবকে কি করতে পারে না? ব্যাখ্যা করতে পারে না। এখন এরপরে চলে আসবো হচ্ছে কি ইলেকট্রনগুলো যখন ঘুরে কক্ষপথে, ইলেকট্রনগুলোর ব্যাসার্ধ, শক্তি, বেগ ইত্যাদি সমীকরণগুলো থেকে আমাকে ছোট ছোট ম্যাথ দিতে পারে। ওকে, সো আমাদেরকে একটু প্রথমে একটু সমীকরণগুলো মনে করাই দিই। তা আমরা এখন আর বড় করে সমীকরণ লিখবো না, আমরা একবার ছোট ফরম্যাটটা লিখবো, ঠিক আছে? তো আর এন সমান সমান হচ্ছে কি 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার কি ছিল 5.3 অ্যাংস্টন, 10 ইনভার্স 10 আর 0.53 10 ইনভার্স 11, ঠিক আছে? 11 n স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো z, ঠিক আছে?
0.53 into 10 to the power minus 11 n square divided by z, আমি একটু সূত্রটা মনে করে নেই, মাইনাস ঠিক আছে। সো এটা হচ্ছে কোন এককে আসতেছে বলতো, এটা হচ্ছে মিটার এককে আসতেছে, ঠিক আছে। 0.53 into 10 to the power minus 11 n square divided by z, এটা কোন এককে আসে বলতো, মিটার এককে। ওকে, আচ্ছা এটাকে তুমি যদি অ্যাংস্ট্রনে মনে রাখতে চাও তাহলে 5.3, ঠিক আছে, ইনটু n square divided by z, তখন তোমার আনসারটা আসবে হচ্ছে কোন এককে বলতো, অ্যাংস্ট্রন এককে, ঠিক আছে। এখানে আনসার আসছে হচ্ছে কি এককে, মিটার এককে, আর এখানে আসবে হচ্ছে কি বলতো 5.3 ইনটু n স্কয়ার বাই z, অ্যাংস্ট্রন। ওকে, আচ্ছা এবার আসে হচ্ছে কি, এবার আসে হচ্ছে ইলেকট্রনের শক্তি, ঠিক আছে, ইলেকট্রনের শক্তি, ঠিক আছে। আচ্ছা এটা ছিল হচ্ছে মাইনাস 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার কত, মাইনাস 18 জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2.18 বা 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা ছিল হচ্ছে জুল এককে, ঠিক আছে। কোন এককে ছিল, জুল এককে। ওকে, হ্যাঁ ঠিক আছে। আর যদি তুমি এটাকে ইলেকট্রোভোল্ট এককে মুখস্থ করতে চাও তাহলে তোমার জন্য আসছে হচ্ছে কি, মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট, মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইলেকট্রোভোল্ট। তো প্রশ্নে যদি তোমার কাছে জুলে চায় তাহলে এই ইকুয়েশনটা দিবা, আর যদি ইলেকট্রোভোল্টে চায় তাহলে এটা দিলেই হবে, ঠিক আছে। বা যদি জুলেরটা পারো, জুল থেকে ইলেকট্রোভোল্টটাও কনভার্ট করতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। জুল থেকে ইলেকট্রোভোল্টে কেমনে কনভার্ট করে, যে 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, মাইনাস 19 জুল, ঠিক আছে। 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ওকে, আচ্ছা এবার আসছে হচ্ছে কি ভিএন, এটা ইএন, এটা আরএন, ঠিক আছে। ভিএন মানে হচ্ছে বুঝাইতেছি হচ্ছে এন তম কক্ষপথের বেগ, আরএন মানে বুঝাইতেছি এন তম কক্ষপথের ব্যাসার্ধ, ইএন মানে হচ্ছে এন তম কক্ষপথের শক্তি, ঠিক আছে। ভিএন হচ্ছে কি 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে, জেড ডিভাইডেড বাই এন, ঠিক আছে। এটা আসছে হচ্ছে কোন এককে বলতো, মিটার পার সেকেন্ড এককে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড এককে। আর যদি তুমি এটাকে সেন্টিমিটার পার সেকেন্ড এককে নিতে চাও, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার কি হবে, মিটার পার সেকেন্ড। মিটার থেকে তুমি যদি সেন্টিমিটার আসতে চাও 100 দিয়ে গুণ করে দিবা, এটা 6 থেকে এটা 8 হয়ে যাবে, জেড ডিভাইডেড বাই এন সেন্টিমিটার পার সেকেন্ড। একটা মুখস্থ করলেই হয়, সমস্যা নেই, ঠিক আছে। যেটা মুখস্থ করো কোনো সমস্যা নাই। ওকে, ওকে, আচ্ছা তাহলে আমরা এই ফর্মুলাগুলা একটু মাথায় রাখবো। তো আমাকে যদি যে কোনো কক্ষপথ বলে, 3 নাম্বার কক্ষপথ বলে, এন এর মান বসাই দিবা। যদি হাইড্রোজেন বলে তাহলে প্রোটনের সংখ্যা কত হবে, 1। তাহলে এই ইকুয়েশন গুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। যেই কোনো বই বলো তুমি, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক বলো, উদ্ভাসের বা তোমার প্র্যাকটিস বুক যেটা বা কনসেপ্ট বুক যেটাই বলো না কেন, সবগুলা বইয়ে কিন্তু এই ছোট ছোট ফর্মুলাগুলো আছে। একটু সংখ্যাগুলো মিলাই দেওয়ার চেষ্টা করবা। ওকে, যে এটা tan ইনভার্স 11, এটাই ঠিক আছে, সমস্যা নেই, একটু চেক করে নিবা যে মানগুলো ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা তো এখন আসো হচ্ছে কি বলতেছিলাম, যে তোমাকে যে কোনো কক্ষপথের ক্ষেত্রে কি করবে, যে কোনো কক্ষপথ সংখ্যা বলে দিয়ে, যে কোনো মৌল বলে দিয়ে তোমাকে কি বলতে পারে, ব্যাসার্ধ বের করো, শক্তি বের করো, বা বেগ বের করো, ঠিক আছে। তো এগুলা নিয়ে যে কোনো রকমের অঙ্ক করতে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। সো তোমাকে আমি যদি একটা র্যান্ডম আমার মন মতো একটা প্রশ্ন বলি, যে কোশ্চেনে তোমাকে কি বলছে, যে হাইড্রোজেনের, আচ্ছা হাইড্রোজেন না দিয়ে, সবাই হাইড্রোজেন দেয়, লিথিয়াম দিয়ে রেখে, ঠিক আছে। সো লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের কি বলতো, ব্যাসার্ধ, ঠিক আছে। লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে তোমার এক্স হলে, ঠিক আছে। তোমাকে কি বলছে বলতো, এক্স হইলে তোমাকে জিজ্ঞেস করছে পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে। কি বলছি লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ যদি কি হয়, এক্স, তাহলে জিজ্ঞেস করছে যে পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। ওকে, সো আমাদের আরএন এর ফর্মুলাটা কি ছিল দেখো তো, আরএন এর ফর্মুলা ছিল হচ্ছে 5.3 n স্কয়ার বাই জেড অ্যাংস্ট্রন। ওকে, তাহলে আরএন এর ফর্মুলা কি ছিল, আরএন সমান সমান 5.3
n স্কয়ার 5.3 ইনটু হচ্ছে কি n স্কয়ার ডিভাইডেড বাই z। এটা হচ্ছে কোন এককে আসে? অ্যাংস্ট্রম এককে আসে। ওকে, সো ধরো এটাকে 1 ধরো, এটাকে 1 দাও, এটাকে 1 দাও, এটাকে 1 দাও। ওকে, আবার আরেকটা ইকুয়েশন লেখো যেটা হচ্ছে 2 rn2, ঠিক আছে, 5.3 ইনটু n স্কয়ার ডিভাইডেড বাই z, ঠিক আছে। তো এটাকে 2 দাও, এটাকে 2 দাও, এটাকে 2 দাও, একটাকে একটা দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে এখানে কি আসে? rn ফর 1 rn ফর 2 ইকুয়ালস টু কি আসে? n1 স্কয়ার বাই z1। এটাকে তুমি যখন ভাগ করবা নিচে ভাড়ার কারণে এটা উল্টায় যাবে, তাহলে তখন কি হয়ে যাবে বলো তো? z2 ডিভাইডেড বাই n2 স্কয়ার, ঠিক আছে, z2 ডিভাইডেড বাই n2 স্কয়ার। ওকে, এখন যেহেতু এটা দুই জায়গারই লিথিয়াম ছিল, মানে লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ x, 5 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ জিজ্ঞেস করছে, তাহলে লিথিয়াম যেহেতু z1 আর z2 মানে ওর একবার কক্ষপথের ব্যাসার্ধ দিছে x, আরেকটা জিজ্ঞেস করছে, তাহলে দুইবারই ওর প্রোটন সংখ্যা তো সেমই থাকবে, প্রোটন সংখ্যা তো কমার কোনো সুযোগ নাই, ঠিক আছে। ওর জন্য তো প্রোটন সংখ্যা কি আছে বলতো? ফিক্স আছে। তো তাহলে আমরা rn1 মানে প্রথমে ব্যাসার্ধ কত বলছিল? x, কোন কক্ষপথের জন্য বলছিল? 2, তাহলে 2 স্কয়ার মানে কত আসে? 4। ওকে, তো তাহলে আমরা rn2 এই জিনিসটার কি করব বলতো? মান বের করব, ঠিক আছে। আর কয় নাম্বার কক্ষপথের জন্য? 5 নাম্বার, ঠিক আছে। কয় নাম্বার কক্ষপথের জন্য? 5 নং কক্ষপথের জন্য। তাহলে এখানে n2 এর মান কি হবে? 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত বলতো? 25, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে বলতো? উপরে দাঁড়াইতেছে হচ্ছে x, আর এটা হচ্ছে আমাদের rn2 আর এই পাশে হচ্ছে n1 স্কয়ার। n1 এর মান ছিল হচ্ছে 2, 2 নাম্বার কক্ষপথ, তাই 2 স্কয়ার মানে কত হইছে? 4। আর এখানে ছিল হচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে rn2, ঠিক আছে, এটা বের করে ফেলতে পারতেছি যে 25 নিচে আসে হচ্ছে 4 ইনটু হচ্ছে কি বলতো? x। তাহলে এটা হচ্ছে লিথিয়ামের কক্ষপথের ব্যাসার্ধ 25/4 ইনটু x, ঠিক আছে। মানে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ x হইলে 5 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ হবে 25/4 ইনটু x। সিম্পল হিসাব, তুমি এখান থেকে আনসার বের করে ফেলতে পারবা ইজিলি। ওকে, x এর একটা মান দিয়ে দিলে তাহলে তোমার আরেকটু সুন্দর হইতো। তো আমি x এর কোনো মান দিই না, আনসারটাও x এই আসছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এইভাবে তোমাকে কি করতে পারে? যে কোনো ইকুয়েশন দিয়ে অঙ্ক করতে বলতে পারে যে এই ব্যাসার্ধটা হচ্ছে এত, ওইটারটা কত হবে, এইটা শক্তি হচ্ছে এত, ওইটারটা কত হবে, ঠিক আছে। সিম্পলি তুমি এভাবে কি করতে পারবা? ক্যালকুলেট করতে পারবা। আবার ডিরেক্টলি তোমাকে যদি কোনো একটা কক্ষপথের মৌলের এত নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ চায়, প্রোটন সংখ্যা বলে দেয়, বা তুমি নিজে থেকে বের করতে পারো, বসাই দিলে অঙ্ক করলে ডিরেক্টলি ব্যাসার্ধ চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখন চলে আসবো হচ্ছে কি, তুমি যদি দেখো গত কয়েক বছরে ডিউ রিটেনে ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু আসছে হচ্ছে প্রমাণ। সো এই চ্যাপ্টার থেকে যদি একটা প্রমাণই আসতে বলে, তাহলে তোমাকে বলবো হচ্ছে রিডবার্গের সমীকরণটা প্রমাণ করে দেখাও, ঠিক আছে। কঠিন কিছু না, রিডবার্গের সমীকরণ প্রমাণ করা খুবই সোজা জিনিস, ঠিক আছে। আমরা সবাই জানি যে রিডবার্গের ধ্রুবকের মান হচ্ছে কত? 10, 96, 78, ঠিক আছে। এটা জানি না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে, ঠিক আছে। না জানলে অবশ্যই জানি না, নাও ভুলে গেলে, কিন্তু খুব কম মানুষই পাওয়া যাবে যে রিডবার্গের ধ্রুবকের মান উল্টা পাল্টা বলবে, ঠিক আছে। 10, 96, 78 পার সেন্টিমিটার এককে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি বোরের 3 নাম্বার স্বীকার্য একটু মনে করে আসি, যে ইলেকট্রন নিম্ন থেকে উচ্চতে গেলে শোষণ করে, উচ্চ থেকে নিম্নতে আসলে বিকিরণ করে। কতটুকু শক্তি শোষণ বা বিকিরণ করবে? এটা হচ্ছে তাদের কক্ষপথদ্বয়ের শক্তির পার্থক্যের কি সমান। তাহলে ডেল ই ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে তোমার কি বলতো? ডেল ই ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে E2 মাইনাস কি বলতো? E1, ঠিক আছে। E2 মাইনাস কি ছিল বলতো? E1। ওকে, তো E2 এর ফর্মুলা কি ছিল? -2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে তুমি ছোটবেলায় মানে এইচএসসি তে কি করতে? অঙ্ক করতা, যে ইলেকট্রনের কক্ষপথের যে শক্তি এটা বের করার জন্য এরকম একটা বড় ফর্মুলা মুখস্থ করতা। এখন আমি কি তোমাকে বলছি যে ওই বড় ফর্মুলাটা পুরোটা মুখস্থ না করলেও কোনো সমস্যা নেই, তুমি যদি কি করতে চাও, জাস্ট এই অংশটুকু মুখস্থ রাখতে চাও তাইলেও হবে, ঠিক আছে। তো যার এটা মুখস্থ আছে তার জন্য তো ভালো কথা, আর যার মুখস্থ নাই সে ওই সংখ্যাযুক্ত ফর্মুলাটা পড়লেও হবে, কারণ এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই জিনিসগুলো তুমি যখন বসাই দিবা আলটিমেটলি ওই ভ্যালুটাই আসবে, সমস্যা নেই, ঠিক আছে। আর ই2 কি হবে বলতো? ওখানেও একটা মাইনাস আছে, এখানেও একটা মাইনাস আছে, মাইনাসের নিচে কি যাবে? প্লাস। তাহলে হবে 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে n1 স্কয়ার h স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, ডেল ই মানে হচ্ছে h নিউ,
ঠিক আছে, ডেল ই, ই মানে হচ্ছে এইচ টিউ, এইচ টিউ কে আমরা এইচ সি বাই ল্যামডাও বলতে পারি, কি বলতে পারি বলতো, এইচ সি বাই ল্যামডা। ওকে, আচ্ছা এখন 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কয়ার এইচ স্কয়ার, এখানে n1 আর n2 বাদ দিলে বাকি সবগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট, এগুলো কমন নেওয়া যাবে, কি করা যাবে কমন, তাহলে আমরা 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কয়ার, এই অংশটুকু কি করতে পারি বলতো, কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে কি দাঁড়ায় 1 বাই n1 স্কয়ার মাইনাস হচ্ছে কি বলতো 1 বাই n2 স্কয়ার। ওকে ওকে, মান বসাই দিলাম। ওকে, এখন আসে হচ্ছে আমার দরকার হচ্ছে রিডবার্গের সমীকরণে আমরা কি করি, তরঙ্গ দৈর্ঘ্য বাইর করি। তাহলে 1 বাই ল্যামডা মান দরকার, তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ টাকে এই পাশে নিয়ে আসো, এইচ কিউব হয়ে যাবে। ঠিক আছে, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এইচটা নিচে চলে গেছে, এইচ স্কয়ার থেকে এইচ কিউব হয়ে গেছে, সিটাকে আমি নিচে নিয়ে গেলাম, সি এইচ কিউব হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে কি বলতো 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4। ওকে, আর এখানে আসে হচ্ছে কি বলতো 1 বাই n1 স্কয়ার মাইনাস কি বলতো 1 বাই n2 স্কয়ার। ওকে, আচ্ছা এই পুরো জিনিসটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এখানে তুমি যদি z কে বাদ দাও, পাই এম ই এবং সি এবং এইচ, এই পুরো জিনিসটা হচ্ছে ধ্রুবক। এই পুরো ধ্রুবকটার মান হচ্ছে ওই যে আমরা যেটা পড়ি 10 96 78। ক্যালকুলেটর চাপ তো দরকার নেই, কারণ তুমি এটা জানোই, এটা 10 96 78 আসবে। আর সাথে থাকবে হচ্ছে কি বলতো জেড স্কয়ার ইনটু হচ্ছে কি বলতো 1 বাই n1 স্কয়ার মাইনাস কি বলতো 1 বাই n2 স্কয়ার, রাইট। আর এই পাশে কি থাকে বলতো 1 বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে তোমার রিডবার্গের ইকুয়েশন প্রমাণ হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের কি রিডবার্গের ধ্রুবক, এই অংশটা। ঠিক আছে, এই অংশটাই কি ছিল বলতো রিডবার্গের ধ্রুবক 10 96 78 বা আর এইচ ইনটু জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ওকে, সো এইখানে প্রমাণটা ছোটখাটো, এটা দিয়ে দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। ওকে, আর এটা থেকে ম্যাথ কি রকম আসতে পারে, যে 4 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে আসছে, এটার জন্য হচ্ছে কি কত তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করবে। ঠিক আছে, তো এখানে যেহেতু ক্যালকুলেটর নাই তোমার হাতে, তাহলে তোমাকে এমন দিবে না যে দশমিকের ক্যালকুলেশন করতে হয়, তোমাকে একবারে ছোট ছোট অঙ্ক দিবে। কিরকম আমি তোমাকে একটু দেখাইতেছি, দেখো। ঠিক আছে, তোমাকে যদি ম্যাথ নিয়ে একটু কথা বলতে বলো, ঠিক আছে, তোমাকে যদি ম্যাথ নিয়ে একটু কথা বলতে বলো, তাহলে আমি যদি তোমাকে বলি যে আমাদের এখানে কয়েকটা সিরিজ ছিল, লাইম্যান সিরিজ, বামা সিরিজ, প্যাসচেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, হামফ্রে সিরিজ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো লাইম্যান ছিল হচ্ছে কি বলতো, লাইম্যানের জন্য কি ছিল, উচ্চতর কক্ষপথ থেকে 1 নং কক্ষপথে আসবে, তাহলে n1 এর মানটা হচ্ছে কি বলতো 1। ঠিক আছে, আর বামার, ঠিক আছে, বামারের জন্য ছিল হচ্ছে কি উচ্চতর কক্ষপথ থেকে কয় নং কক্ষপথে আসবে, 2 নং কক্ষপথ। তারপর ছিল হচ্ছে প্যাসচেন। ঠিক আছে, প্যাসচেন কি ছিল বলতো, প্যাসচেন ছিল হচ্ছে উচ্চতর কক্ষপথ থেকে কয় নং কক্ষপথে আসবে, 3 নং কক্ষপথে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ছিল হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট কি ছিল বলতো, উচ্চতর কক্ষপথ থেকে 4 নং কক্ষপথে। তারপরে ছিল ফান্ড। ঠিক আছে, ফান্ড ছিল হচ্ছে কি বলতো উচ্চতর কক্ষপথ থেকে 5 নং কক্ষপথে আসবে, রাইট। তারপরে ছিল হামফ্রে, এটা ছিল উচ্চতর থেকে 6 নং কক্ষপথে আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো ছিল, তখন আমরা এটাকে বলছিলাম রিডবার্গের ইকুয়েশন দিয়ে আমরা অঙ্ক করছিলাম। ওকে, আচ্ছা এখন তোমাকে এখানে 2টা জিনিস 3টা জিনিস বলতে পারে। ঠিক আছে, তোমাকে যদি কেউ লাইন বলে, ঠিক আছে, লাইন নং কি বললো, যে লাইন সংখ্যা, লাইন সংখ্যা, আমার কথাটা শুনো ভালো করে, লাইন সংখ্যা। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করলো লাইম্যান সিরিজের 3 নং লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, লাইন সংখ্যা যদি টপিকটা উল্লেখ করে দেয়, তাইলে তুমি n2 এর মান কিভাবে পাবা, n2 সমান সমান n1 প্লাস লাইন নাম্বার, কি n2 সমান সমান n1 প্লাস লাইন নাম্বার। ওকে, এই জিনিসটা যদি উল্লেখ করে যে বামার সিরিজের 3 নং লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে বামা সিরিজের জন্য তো n1 এর মান 2, n2 এর মান হবে হচ্ছে 2 যোগ 3, কথা কি বুঝছি 5, এমনি করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি আবার একটু দেখাই আরেকটা জিনিস হচ্ছে, তোমার যদি বলে কেউ যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য লাইম্যান সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে, ল্যামডা ম্যাক্সিমাম হবে যখন n2 টা মিনিমাম হয়। কি হয় বলতো, n2 টা মিনিমাম হয়, n2 টা মিনিমাম হয়। আর ল্যামডা মিনিমাম হবে কখন, যখন n2 টা ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম মানে হচ্ছে কি বলতো, ম্যাক্সিমাম হয়। ওকে, আচ্ছা তাহলে তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া মিনিমাম মানে কি, n2 মিনিমাম মানে হচ্ছে
n1 প্লাস 1, ঠিক আছে। n2 মিনিমাম মানে কি n1 প্লাস 1, আর n2 ম্যাক্সিমাম মানে হচ্ছে ইনফিনিটি। ওকে, তাহলে ল্যামডা ম্যাক্সিমামের শর্ত হচ্ছে n2 টা n1 প্লাস 1 হইতে হবে, আর ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে n2 টা কি ইনফিনিটি হইতে পারে, ঠিক আছে, হইতে হবে। ওকে, সো আমি একটা প্রশ্ন দিয়ে তোমাকে সব ক্লিয়ার করে দিচ্ছি, যে তোমাকে একটা প্রশ্ন দিয়ে মানে সবগুলো টাইপের অঙ্ক দেখাই দিতেছি, যে তোমাকে বললো বামার সিরিজের 4 নং লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 4 নং লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করছে হচ্ছে কি বামার সিরিজের 4 নং লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। তো বামার সিরিজ তুমি জানো যে হচ্ছে n1 এর মান কত হবে বলতো 2। ওকে, তো আমাদের কি ছিল বলতো 1 বাই ল্যামডা, ফর্মুলা কি ছিল 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH z স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস কি ছিল বলতো 1 বাই n2 স্কয়ার, নাকি? এই তো বামা সিরিজের 4 নং লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তো আমাকে যেহেতু কিছু বলে নাই, আমরা ধরে নিব হচ্ছে z এর মান 1। কেন? কারণ কিছু না বলে এটা হাইড্রোজেনের জন্য আবিষ্কার করা হয়েছিল। তোমাকে আমি বলছি যেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট যে কোনো মৌলের জন্য, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবা। সো আমরা হাইড্রোজেন ধরছি, এটা লিথিয়াম হইলে 3 হইতো, কোনো সমস্যা নেই, বাট আমরা হাইড্রোজেন ধরে করতেছি, সমস্যা নেই, ঠিক আছে। সো যেটা প্রশ্নে বলে দিবে যে মৌল তার প্রোটন সংখ্যা বসাই দিবা। আচ্ছা, RH এর মানটা বসাবা না, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর নাই, RH এর মানটা 10 96 78 যদি তুমি বসাও, তোমার এটা ক্যালকুলেশন করার জন্য অনেক সময় চলে যাবে। RH টাকে RH হিসেবে রাখা দাও। আচ্ছা, n1 এর মান কত বলছে বলো তো 4, ঠিক আছে। সরি, বামার সিরিজের জন্য হচ্ছে n1 এর মান কত হয় 2। ওকে, তাহলে 1/2 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। n2 হচ্ছে কি বলছি যে লাইন বললে হচ্ছে n1 প্লাস লাইন নাম্বার। n1 এর মান কত ছিল 2, 2 প্লাস 4 মানে হচ্ছে কত বলতো 6, ঠিক আছে। 2 প্লাস কত বলতো 6। তাহলে এখান থেকে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু কি RH ইনটু 1/4 মাইনাস কত 1/36। এটা কি বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখানে কি আসে বলতো RH ইনটু 36, 4 নং 36, 9 মাইনাস কত 1। তাহলে এখানে থাকে হচ্ছে RH ইনটু 8/36, ঠিক আছে। 4 দুগুণ 4 নং 36, আর এই পাশে আসছে কি বলতো 1 বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা ল্যামডার মানটা বাই করে ফেলবো। তাহলে আসছে 9/2 RH, ঠিক আছে, 9/2 RH। তো আনসারটাকে এইভাবে RH দিয়ে রেখে দিবা, শেষ। এটা নিয়ে মারামারি করার কিচ্ছু নাই, এটাকে আনসারটাকে মারামারি করার কিছুই লাগবে না, ঠিক আছে। জাস্ট এমনি আছে এমনি রেখে দিবা। ওকে, আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, বামার সিরিজ এর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে। আবার মিনিমামটাও চাইছে, ধরো মিনিমামটাও চাইছে কত, মিনিমামটা কত। ওকে, তো তোমাকে কি শিখানো হয়েছে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ধরলাম হাইড্রোজেন 1 বাই n1 স্কয়ার, বামার যেহেতু কি হবে 2 স্কয়ার মাইনাস সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা যখন তুমি ম্যাক্সিমাম করবা বা ল্যামডা যখন তুমি ম্যাক্স এর মান বের করবা, তখন তোমাকে কি বলছিলাম যে n2 এর মানটা কি হবে n1 প্লাস 1। n2 টা কি হবে বলতো n1 প্লাস 1 হবে। তাহলে n1 প্লাস 1 মানে 2 প্লাস 1 মানে 3, তাহলে 1/3 স্কয়ার, শেষ। এখান থেকে যে আনসারটা পাবা ল্যামডা ইকুয়ালস টু বক্স এটা। RH এর মান ভাঙাইতে যাও না, RH টা RH হিসেবে রেখে দাও। আচ্ছা, এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স এর জন্য। এবার আসছে ল্যামডা মিনিমাম 1 বাই ল্যামডা মিনিমাম, ঠিক আছে। কি আসবে বলতো RH 1/2 স্কয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কয়ার। কি বলতো ইনফিনিটি স্কয়ার। কেন? কারণ তোমাকে বলা হয়েছে ল্যামডা মিনিমাম হইতে হলে n2 কে ইনফিনিটি বসাইতে হবে, ঠিক আছে। তাহলে বসাই দাও 1 বাই ইনফিনিটি মানে কি বলতো এই পুরো টার্মটা চলে যাবে হচ্ছে 0। ওকে, তাহলে এখানে থাকে হচ্ছে RH, নিচে থাকে হচ্ছে 4, তাহলে आंसर হচ্ছে 4 বাই RH, ঠিক আছে, 4 ডিভাইডেড বাই RH, ঠিক আছে। এটা হচ্ছে তোমার आंसर, সিম্পল। তো তাইলে তোমাকে যদি এইভাবে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য ইত্যাদি ইত্যাদি বের করতে বলে, চোখ বন্ধ করে এইভাবে করে ফেলবা, ঠিক আছে। যে জিনিসটা ভাই দেখাই দিছি। ওকে, ছোট ছোট রিটেনে অবশ্য আসতেই পারে, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো ঝামেলা করার কিছু নাই।
ওকে, এবার আসছে n = 4 এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বের করে দেখাও। ওকে, আচ্ছা, তো এটা খুবই বোর্ডের ফেভারিট প্রশ্ন। তুমি যখন এইচএসসি দিছো এই জিনিস অনেকবার সলভ করে আসছো ভাই। আমি জাস্ট ছোট করে তোমাকে রিক্যাপ করে দেওয়ার জন্য এই জিনিসটা তুলছি, ঠিক আছে? ছোট করে রিক্যাপ করানোর জন্য জিনিসটা তুলছি, এটা বোর্ডে অহরহ করছো। তাহলে n এর মান যখন 4 হবে, আসো আমরা ছকটা এঁকে ফেলি তাড়াতাড়ি করে, এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না। l এর মান তখন কত হয়, ঠিক আছে? তো n এর মানের ফর্মুলা ছিল 0 to n - 1। l এর ফর্মুলা কি ছিল? l এর ফর্মুলা ছিল হচ্ছে 0 to n - 1, ঠিক আছে? 0 টু কত পর্যন্ত? n - 1 পর্যন্ত, ঠিক আছে? তাহলে 0 to 4 - 1 মানে হচ্ছে 0 1 2 and 3, ঠিক আছে? সিম্পল হিসাব, ঠিক আছে? l এর ফর্মুলা ছিল 0 to n - 1, n এর মান যেহেতু 4 তাহলে l এর মান হবে 0 to 4 - 1 মানে 0 to 3, তাহলে 0 1 2 3। ওকে, আচ্ছা, তো এখন একটু খেয়াল করো, তাহলে 4 এর মান যখন 0 তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 4s, 4 এর মান যখন 1 সেটাকে আমি বলবো 4p, 4d, 4f, ঠিক আছে? ওকে, এগুলা নাম লিখছি, জাস্ট নাম, ঠিক আছে? এগুলা নাম লেখা হয়েছে, না চাইলে এটা জিনিসটা না লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন l এর মান পেয়ে গেছো, তুমি জাস্ট কি করবা বলতো? m এর মান বাইর করবা। তো m এর ফর্মুলা কি ছিল বলতো? m এর ফর্মুলা ছিল হচ্ছে 0 to ± l। কি ছিল বলতো? m এর ফর্মুলা ছিল 0 to ± l। তো এটা যেহেতু l এর মান 0, তাহলে m এর মান কি আসবে? 0 to ± 0 মানে কি বলতো? বড় একটা 0, তাই না? আর 0 to ± 1, 0 to ± 1 মানে কি? -1 0 and কি বলতো? +1। 0 to ± 1 মানে কি? 0 to ± 1 মানে -1 0 +1। ওকে, 0 to ± 2 মানে হচ্ছে -2 -1 0 1 and কি বলতো? 2। আর এটা হচ্ছে -3 -2 -1 0 1 2 3। ওকে, আচ্ছা, এখন তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে অরবিটালের সংখ্যা কয়টা, অরবিটালের সংখ্যা কয়টা? এখানে 0 যেহেতু, তার মানে অরবিটালের সংখ্যা হচ্ছে একটাই। এখানে যেহেতু 3 আছে তাহলে অরবিটালের সংখ্যা 3টা, অরবিটালের সংখ্যা 5টা, আর এখানে আছে 7টা। প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে ±½ হিসেবে। ওকে, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার সবার জন্য কি আসবে বলতো? ±½ এখানে একটা আছে, প্রত্যেকটাতে ±½ করে আছে, এখানেও ±½ করে আছে 3টাতে, এখানেও ±½ করে আছে বাট 5টাতে, এখানেও ±½ করে আছে কয়টাতে? 7টাতে, ঠিক আছে? তাহলে এখানে কত কত আসে? এখানে আসতেছে হচ্ছে 2, এখানে আসে হচ্ছে 6, এখানে আসে হচ্ছে 10, এখানে আসে হচ্ছে কত? 14, ঠিক আছে? 14। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত আসবে বলতো? 32, ঠিক আছে? তাহলে n এর মান 4 এর জন্য এইভাবে তুমি কি করবা? l m s ইত্যাদির মানগুলো দেখাই দিয়ে মোট ইলেকট্রন সংখ্যাটা বের করে দিয়ে দিবা। আর একবারে শর্টকাট সূত্র ছিল হচ্ছে কি? টুয়াইস n স্কয়ার, তাই না? এমসিকিউর জন্য বলে দিলাম। আর অরবিটালের মধ্যে মোট যে ইলেকট্রন সংখ্যা এটা বের করা একটা শর্টকাট ছিল হচ্ছে 2 × 12 + 1, 2 × 12 + 1, ঠিক আছে? অরবিটালের সংখ্যা বের করা শর্টকাট ফর্মুলা ছিল হচ্ছে 12 + 1, ঠিক আছে? যেমন l এর মান 0 তাই 2 × 0 + 1 হয়ে 1 হইছে, আর 2 × 12 + 1 হয়ে 2 হইছে, ঠিক আছে? অরবিটালের সংখ্যা বের করা শর্টকাট হচ্ছে 12 + 1, অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা বের করা শর্টকাট হচ্ছে 2 × 12 + 1, আর n থেকে মোট ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র ছিল হচ্ছে 2n স্কয়ার। রিটার্নের সাথে একবার এমসিকিউ তোমাকে বলে দিলাম। ওকে, তাহলে আমাদের মোট কোয়ান্টাম সংখ্যা ছিল 4টা, প্রাইমারি, সেকেন্ডারি আরেকটা নাম ছিল অ্যাজিমুথাল, তারপর হচ্ছে কি ম্যাগনেটিক, আর একটা ছিল হচ্ছে স্পিন, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এগুলা কারোর ভুলার কথা না। ওকে, এবার আসা হচ্ছে এসপিডিএফ, এদের আকার আকৃতি যেই রিটার্নটা সবচেয়ে বেশি আসে এটা কিন্তু কি এসপিডিএফ এর আকার আকৃতি সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? সো এবারও আসবে এমন কোনো কথা নেই, বাট নাও আসবে এরকমও কোনো কথা নেই, ঠিক আছে? প্রথমে আসা হচ্ছে এস এর আকৃতি কি রকম? এস এর আকৃতি হচ্ছে গোলক আকার। অনেকে ভাবে যে গোলাকার হয় না, গোলাকার হচ্ছে 2 ডাইমেনশনাল, এটা হচ্ছে গোলক আকার। গোলক মানে হচ্ছে 3 ডাইমেনশনাল, ঠিক আছে? গোলক আকার, এস এর আকার কি রকম? গোলক আকার, ঠিক আছে? সো গোলক কি বলতো? 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট। ওকে, তো 3 ডাইমেনশনাল। আর ইলেকট্রনের অবস্থান কোন জায়গায়? ইলেকট্রনের অবস্থান হচ্ছে পৃষ্ঠে,
ইলেকট্রনের অবস্থান হচ্ছে কোন জায়গায়, অবস্থান গোলকের পৃষ্ঠে, ঠিক আছে, পৃষ্ঠে, পৃষ্ঠ মানে হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে পৃষ্ঠ, এই পৃষ্ঠের উপর ইলেকট্রন অবস্থান করে, ঠিক আছে। তো ধরো এটা হচ্ছে 1s, এখানে ইলেকট্রন গুলো এরকম এই যে পৃষ্ঠের গায়ে লাগে থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে এটা ধরো হচ্ছে 2s, ঠিক আছে, এখানে ইলেকট্রন গুলো এরকম পৃষ্ঠে লাগে থাকবে, ওকে। আচ্ছা তাইলে এই যে 1s এর ইলেকট্রন পৃষ্ঠে আছে, 2s এর ইলেকট্রন গুলো পৃষ্ঠে আছে, ওকে। আর মাঝখানের জায়গাটাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে একবারে 0, ঠিক আছে, কি 0। আচ্ছা তো আমরা ছিলাম হচ্ছে কোথায়, আমরা ছিলাম হচ্ছে এই যে এসপিডিএফ এদের আকার আকৃতিতে, ঠিক আছে। সো এর আকৃতি কি বলছিলাম, গোলক, আর এটার অবস্থান হচ্ছে কি গোলকের পৃষ্ঠে অবস্থান করে, ঠিক আছে। এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, 1s এ ইলেকট্রনের অবস্থান গোলকের পৃষ্ঠে, 2s এ গোলকের পৃষ্ঠে। আর যেই জায়গায় ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি হচ্ছে 0, এটাকে আমরা বলি হচ্ছে নোড, কি বলি, নোড, ওকে। তো এখানে 1s আর 2s এর মাঝখানে হচ্ছে কি আছে, একটা নোড আছে, ঠিক আছে। তো নোড মানে কি ছিল, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যে জায়গায় হচ্ছে কি বলতো একবারে 0, ঠিক আছে। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে কি 0%, সেটাকে আমরা কি বলি বলতো, নোড বলি, ওকে। তাহলে 1s আর 2s এর মাঝখানে একটা নোড আছে, ঠিক আছে। এরকম 2s আর 3s এর মাঝখানেও কি আছে বলতো, একটা নোড আছে। এরকম যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ns এ নোড সংখ্যা কয়টা, তাহলে ns এ নোড আছে হচ্ছে কয়টা, n-1টা, কয়টা, n-1 সংখ্যক, ঠিক আছে। তাহলে 1s আর 2s এর মাঝখানে একটা নোড, 2s আর 3s এর মাঝখানে একটা নোড, 3s আর 4s এর মাঝখানে একটা নোড। এরকম করে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 7s এ কয়টা নোড আছে, তাহলে 7s এ নোড আছে হচ্ছে 7-1 মানে কয়টা, 6টা, ঠিক আছে, ওকে। সো এইভাবে তুমি কি করতে পারবা, এটা কাউন্ট করতে পারবা। এস হচ্ছে এইটুকু পর্যন্ত, এস এর কোনো ত্রিমাত্রিক দিক বিন্যাস নাই, এস এর ত্রিমাত্রিক বিন্যাস এস নিজেই, কি বলছি বুঝছি, এস এর আকৃতি একটাই, মানে ওর কোনো 3 ডাইমেনশনাল আলাদা আলাদা শেপ নাই, ওকে। আচ্ছা এবার হচ্ছে এস গেল পি, এরপর হচ্ছে পি, ঠিক আছে। পি তে হচ্ছে এন এর মান কত হয় বলতো, 1। পিতে হচ্ছে এল এর মান কত হয় বলতো, 1। পিতে হচ্ছে এল এর মান কত হয় বলতো, 1। পি এর মান জন্য এল এর মান যেহেতু 1, তাহলে এম এর মান কত হবে বলতো, এম এর মান হবে হচ্ছে -1 0, আর একটা হচ্ছে কি বলতো +1, ঠিক আছে। পি তে এল এর মান কত হয়, -1 0 +1। এই জন্য আমরা এটা তিনটা ত্রিমাত্রিক বিন্যাস পাই, একটা ছিল px, আর একটা হচ্ছে py, আর একটা হচ্ছে কি বলতো pz, ওকে। তিনটা ত্রিমাত্রিক দিক বিন্যাস আছে, একটা হচ্ছে px, একটা py, একটা হচ্ছে pz, ওকে। সো পি এর শেপ হচ্ছে ডাম্বেল শেপ, কি শেপ, ডাম্বেল, ওকে। তাহলে পি এর আকৃতি যদি তুমি আঁকতে যাও, এইরকম একটা ডাম্বেল এক্স অক্ষ বরাবর আঁকা দিলা, এটা হচ্ছে আমাদের কি বলতো px। এরকম একটা ডাম্বেল ওয়াই অক্ষ বরাবর আঁকা দিলা, এটা হচ্ছে আমাদের কি py। আরেকটা ডাম্বেল তুমি কি করলা বলতো, জেড অক্ষ বরাবর আঁকলা, সেটা কি হবে বলতো pz, ওকে। তাহলে পি এর আকৃতি হচ্ছে তিনটা, মানে ত্রিমাত্রিক ভাবে পি দেখতে হচ্ছে তিন রকম, একটা px, একটা py, একটা pz। এক্স অক্ষ বরাবর px, ওয়াই অক্ষ বরাবর py, জেড অক্ষ বরাবর pz, ওকে। তাহলে এটা হচ্ছে ডাম্বেল, ওকে। আচ্ছা এখন px মানে হচ্ছে ইলেকট্রনটা কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই আর জেড বরাবর কোনো ইলেকট্রন কিন্তু কি নাই। তাহলে এখানে একটা নোডাল তল আছে, px এর নোডাল তল কেন, কারণ এক্স অক্ষ বরাবর ইলেকট্রন আছে মানে ওয়াই আর জেড এ ইলেকট্রন নাই, দুইটা অক্ষ মিলে একটা তল তৈরি করে, এই জন্য px এর নোডাল তল, px এর নোডাল তল হচ্ছে yz, কি বলতো yz। px এর নোডাল তল হচ্ছে কি yz। py এর নোডাল তল হচ্ছে কি বলতো xz। px এর নোডাল তল হচ্ছে কি বলতো xz, নোডাল তল, ওকে। আর pz এর নোডাল তল হচ্ছে কি বলতো xy, ঠিক আছে। pz এর নোডাল তল হচ্ছে কি বলতো xy। তাহলে px, py, pz, p এর ত্রিমাত্রিক দিক বিন্যাস, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে। এবার হচ্ছে ডি তে হচ্ছে আমাদের জন্য এল এর মান কত হয় বলতো 2। তাহলে এম এর মান কত হবে বলতো, এম এর মান হবে হচ্ছে -2 -1 0 1 2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এম এর একটা সিরিয়াল, ওকে। এম এর মান, ওকে, -2 -1 0 1 2, এগুলো হচ্ছে কিসের মান বলতো, এম এর মান, ওকে। আচ্ছা তো ডি এর শেপটা কি রকম হবে, ডাবল ডাম্বেল, কি শেপ, ডাবল ডাম্বেল, ঠিক আছে। কি শেপ হবে, ডি এর শেপটা হবে ডাবল ডাম্বেল, ডিএক্স
ডি। ওকে, সো ডি এর শেপ গুলার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর লাস্টেরটা হচ্ছে কি বলতো ডি জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডি ডাবল ডাম্বেল, এটার 5টা ত্রিমাত্রিক দিক বিন্যাস আছে, এল এর মান 2 আর তার এম এর মান হচ্ছে -2 -1 0 1 2 +1 +1 +2। তো এগুলো হচ্ছে তার শেপ গুলা। ঠিক আছে, এখন এগুলা দেখতে কি রকম হবে, dxy আঁকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা x অক্ষ নিবা, একটা y অক্ষ নিবা, আর এই বরাবর দুইটা ডাম্বেল আইকা দিবা। এটা হচ্ছে কি শেপ বলতো, dxy এর শেপ। কার শেপ? dxy। ওকে, যখন তুমি dyz রাখতে যাবা, এটাকে y দাও, এটাকে z দাও, সেম জিনিসটা আবার রিপিট করো। ঠিক আছে, সেম জিনিসটা আরেকবার রিপিট করো। এটা হয়ে গেছে হচ্ছে dyz। কি বলছি বুঝছি, dxy সময় x অক্ষ আর y অক্ষ দিয়ে এই ডাম্বেল আইকা দিবা, এটা হচ্ছে dxy, y আর z দিয়ে dyz। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া x আর y তো দিলেন, z তো দিলেন না। z হচ্ছে এইভাবে কর্ণ বরাবর, মানে কর্ণ না সরি, x আর y এর লম্ব বরাবর আছে। ঠিক আছে, লম্ব বরাবর, তো লম্ব বরাবর তো আমরা রাখতে পারবো না, এই জন্য তেরা করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, y আর z এর সময় x কিভাবে আছে বলতো, লম্ব বরাবর আছে। ঠিক আছে, সিম্পল হিসাব। ওকে, এবার আসে হচ্ছে dxy yz dzx, zx এর সময় এটাকে z দাও, এটাকে x দাও, আমাদের লোভগুলো হবে হচ্ছে আগের মতো। ওকে, আর আমাদের z এক্সিস কোনখানে, সরি y এক্সিস কোনখানে অবস্থান করতেছে, এই x আর z এর সাথে লম্ব বরাবর। শেষ, তিনটা শেষ। এবার আসে হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কি বলতো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার দেখতে কি রকম হবে, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ারের শেপ। ওকে, এটাকে x এক্সিস, এটাকে y এক্সিস দাও, এটা হচ্ছে dx স্কয়ার মাইনাস কি বলতো y স্কয়ার। সিম্পল হিসাব, শেষ। ওকে, এবার আসে হচ্ছে dz স্কয়ার। dz স্কয়ার দেখতে কি রকম, আমরা z এক্সিস বরাবর দিব, আবার একটা লোভ এভাবে ঘুরতেছে, এভাবে দিব। ঠিক আছে, ইলেকট্রন এইভাবে ঘুরতে পারে, আবার নিজ অক্ষকে কেন্দ্র করে, মানে সেন্টারটাকে কেন্দ্র করে এভাবে ঘুরতে পারে। একটা তো হচ্ছে উপরে নিচে, আর একটা সেন্টার করে নিজে নিজেও ঘুরতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো dz স্কয়ার। ওকে, সো এই যে এটা ছিল ডি এর ত্রিমাত্রিক বিন্যাস। ওকে, সো ডি এর যদি আমাকে কি বলতে পারে, আকার আকৃতি এগুলো আইকা দেখাও, তাহলে তুমি এভাবে এঁকে দেখাবা। এটা খুবই রিসেন্ট আসা প্রশ্ন এবং অনেক বেশি রিটেনে আসা প্রশ্ন। ওকে, সো এই জিনিসগুলো একটু মাথা রাখতে হবে। ওকে, আর এফ এর আকৃতি হচ্ছে কি বলতো, এফ হচ্ছে জটিল, যেটা আমাদের পক্ষে দেখা সম্ভব না, মানে ইমাজিন করাও সম্ভব না। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এত জটিল যেটা আমরা চিন্তাও করতে পারবো না। ঠিক আছে, সো এই জন্য এটা শেপ টেপ নাই। ওকে, আচ্ছা এরপর আমরা জাম্প করে চলে যাওয়া হচ্ছে আমাদের আর লাস্টের 2-3টা টপিক আছে এগুলোতেই। তো দ্রাব্যতা, তুমি বলতে পারবে ভাই দ্রাব্যতা থেকে রিটেনের প্রশ্ন আসতে পারে, যেবার তুমি চিন্তা করবে না আসবে, ওইবারই দেখবা সত্যি সত্যি আসছে। তো এই জন্য দ্রাব্যতাও পড়ে যেতে হবে। ঠিক আছে, তো দ্রাব্যতা জিনিসটা কি ছিল, ছোট করে জাস্ট একটু সংজ্ঞা পড়বো। ওকে, তো দ্রাব্যতা ছিল 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে কি বলা হয়, দ্রাব্যতা বলে। ওকে, কি ছিল, 100 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত ওকে হয়ে কি করবে বলতো, সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তাকে কি বলে, তাকে দ্রাব্যতা বলে। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা কি জিনিস, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। ঠিক আছে, তাকে কি বলা হয়, দ্রাব্যতা বলে। ওকে, আচ্ছা সম্পৃক্ত নিয়ে অনেকে প্রশ্ন রাখতে পারে, ভাইয়া সম্পৃক্ত মানে কি, দ্রবণ 3 রকম হইতে পারে। দ্রবণ কয় রকম হইতে পারে, 3 রকম। একটা হচ্ছে কি অসম্পৃক্ত, আর একটা হচ্ছে কি সম্পৃক্ত, আরেকটা হচ্ছে কি অতিপৃক্ত। ঠিক আছে, অতিপৃক্ত। তাহলে সম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত মানে হচ্ছে ধারণ ক্ষমতা যতটুকু ততটুকু যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত। ধারণ ক্ষমতা থেকে যদি কম পরিমাণে থাকে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত, বেশি পরিমাণে থাকলে অতিপৃক্ত। তাহলে অসম্পৃক্ত মানে কি, অসম্পৃক্ত মানে হচ্ছে ধারণ ক্ষমতা থেকে কম পরিমাণে থাকা। ঠিক আছে, ধারণ ক্ষমতার কম
ধরো একটা দ্রবণে দ্রবীভূত হইতে পারে 20 গ্রাম, কিন্তু আছে হচ্ছে 15 গ্রাম, তাইলে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। ওকে, আর যদি ধারণ ক্ষমতার কি হয়, সমান সমান থাকে, যেমন দ্রবীভূত হইতে পারে 20 গ্রাম, দ্রব আছেও 20 গ্রাম, তাহলে এটা সম্পৃক্ত। আর যদি বেশি থাকে, মানে দ্রবীভূত হইতে পারে 20 গ্রাম, আছে 25 গ্রাম, তাহলে সেটা হবে কি বলতো, অতিপৃক্ত দ্রবণ। ওকে, তাহলে দ্রবণ 3 রকম, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। ধারণ ক্ষমতার সমান হইলে সম্পৃক্ত, কম হইলে অসম্পৃক্ত, বেশি হইলে অতিপৃক্ত। তাহলে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে কি তৈরি করবে বলতো, সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তাকে আমরা বলবো দ্রাব্যতা। এখন এখানে তোমাকে কি বলছি, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 30 বলতে কি বুঝো? ওকে, এটার একক আছে, এটার একক হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O। দ্রাব্যতার একক হচ্ছে কি বলতো, গ্রাম পার 100 গ্রাম H2O। এখন তোমাকে এখানে কি বলছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 30 গ্রাম পার 100 গ্রাম H2O। এই জিনিসটা পুরোটা কিন্তু একক, এই পুরো জিনিসটা কিন্তু একক। ওকে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 30 গ্রাম পার 100 গ্রাম H2O বলতে কি বোঝায়, বলতে বোঝায় যে 100 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে তোমার 30 গ্রাম দ্রবীভূত হয়ে কি তৈরি করতেছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতেছে। ঠিক আছে, 30 গ্রাম দ্রবীভূত হয়ে কি করে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। কি করে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা 30 বলতে কি বোঝায়, 100 গ্রাম দ্রাবকে 30 গ্রাম দ্রবীভূত হয়ে কি করতেছে বলতো, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতেছে। দ্রাব্যতা সংজ্ঞাই ছিল এটা, যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয়ে কি করবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তাকে আমরা বলি দ্রাব্যতা। তাহলে 30 বলতে বোঝায় 100 তে 30 দ্রবীভূত হয় সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, শেষ। ঠিক আছে, সিম্পল হিসাব। আচ্ছা, তাহলে সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে। এখন আসলে ছোট একটা ম্যাথ করব, বেশি বড় না, একবারে ছোট একটা দেখতে একটা ম্যাথ করব, যে KCl এর দ্রাব্যতা 33 গ্রাম পার 100 গ্রাম বলতে কি বোঝায়, সরি হলে 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম কি লাগবে বলতো, দ্রব লাগবে। তুমি কি তৈরি করতেছো, 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতেছো, তোমার কতটুকু দ্রব লাগবে এটা তোমাকে জিজ্ঞেস করছে। ওকে, দ্রাব্যতা কত বলছে বলতো, 33 গ্রাম পার 100 গ্রাম H2O। ওকে, তো দ্রাব্যতা 33 গ্রাম পার 100 গ্রাম H2O মানে কি বলতো, এটা দ্রাব্যতা 33 গ্রাম পার 100 গ্রাম H2O মানে হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে কতটুকু বলতো, দ্রব আছে কতটুকু, 33 গ্রাম। ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে বলতো, 33 গ্রাম। মানে 100 গ্রাম দ্রাবকে 33 গ্রাম দ্রবীভূত হয়ে কি করবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। ওকে, 33 বাংলা লেখা শুরু করলাম কেন আবার, 33 গ্রাম। ঠিক আছে, ওকে, তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে কতটুকু, 33 গ্রাম। এখন এখানে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি লাইনটা ভেঙে, যেখানে দ্রব কতটুকু, লাইনে তুমি বলতেছো যে 33, দ্রাবক কতটুকু, দ্রাবক হচ্ছে কতটুকু বলতো, 100 গ্রাম। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এই দ্রবটাতে, দ্রব আর দ্রাবক মিলে কি তৈরি করছে, একটা দ্রবণ, এখানে মোট দ্রবণ আছে কতটুকু বলতো, দ্রবণ আছে হচ্ছে 100 প্লাস 33, দ্যাট মিনস 133 গ্রাম। কত গ্রাম আছে, 133 গ্রাম। ঠিক আছে, তাহলে দ্রব 33, দ্রাবক 100, দ্রবণ কতটুকু হবে বলতো, 100 প্লাস 33 মানে হচ্ছে 133 গ্রাম। ওকে, তাহলে সিম্পল হিসাব, যে 133 গ্রাম, 133 গ্রাম দ্রবণে দ্রব আছে হচ্ছে কতটুকু, যেহেতু প্রশ্নে আমাকে কি বলছে, দ্রবণ থেকে কত গ্রাম দ্রব লাগবে, যে জিনিসটা ঐকিক নিয়মে আমার কাছে চায় সেটাকে আমরা ডানে বসাই, আর যে জিনিসটা দেওয়া থাকে সেটাকে আমরা বামে বসাই। তো যেহেতু আমাকে দ্রবণের পরিমাণ দেওয়া আছে, দ্রব চাইছে, তাহলে দ্রবকে ডানে বসাবো, দ্রবণকে বামে বসাবো। তাহলে আমরা প্রথমে লিখবো 133 গ্রাম দ্রবণ তৈরি করতে, সম্পৃক্ত তৈরি করতে কত গ্রাম দ্রব লাগবে, 33। ঠিক আছে, তাহলে 133 গ্রাম দ্রবণে দ্রব লাগে কতটুকু, 33 গ্রাম। ঠিক আছে, 33 গ্রাম। ঠিক আছে, তাহলে একে কতটুকু লাগবে, আর আমার কাছে আছে কতটুকু বলতো, আমার কাছে আছে হচ্ছে 160, তাহলে 160 এ কতটুকু লাগবে। ঠিক আছে, তাহলে 33 গুণ 160 ডিভাইডেড বাই 100 কত, 33। ঠিক আছে, সিম্পল হিসাব। ঠিক আছে, সো তুমি বলতে পারো ভাই এটা তো কাটাকাটি করবো কেমনে, তো কাটো না, কে মানা করছে, 3 এর নামটা বড়, 3 4 কত, 12, তাহলে 30 এর সাথে 4 গুণ করলে 120 আসবে, 33 এর সাথে 4 গুণ করলে 132 আসবে। সিম্পল হিসাব, তুমি এটাকে কাইটা 4 লেখা দাও, কে মানা করছে ভাই, ভার্সিটিতে তোমার
অ্যাকুরেট কাটা জীবনও লাগবে না, তোমার অ্যাকুরেট কাটাই লাগবে না, তুমি জাস্ট কাছাকাছি অ্যাজিউম কাটাকাটি করলেও কোনো সমস্যাই নেই। 33 130, তুমি 33-এ 3 বাদ দাও, মানে 30 ধরো, আর এখানে 130 ধরো বা 120 ধরো, কোনো সমস্যা নেই। 30-এর 4 দিয়ে গুণ করলে 120 হয়। এবার 4-এর সাথে তুমি তো জানো যে 160 কাটলে 40 আসবে, তোমার আনসারটা 40-এর কাছাকাছি না হয়ে কই যাবে একটু দেখো, ঠিক আছে? ক্যালকুলেটর চাপ দাও, হয় 39 আসছে, নাহলে 40 41 কিছু একটা আসছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে তোমার কত গ্রাম দ্রব্য লাগবে? 33 গ্রাম দ্রব্য লাগবে, সরি 40 গ্রাম দ্রব্য লাগবে, ঠিক আছে? 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে তোমার দ্রব্য লাগবে হচ্ছে কতটুকু? 40 গ্রাম। সিম্পল হিসাব, ওকে? আচ্ছা, তাহলে দ্রব্য দ্রাব্যতার অঙ্কগুলো একটু ভালো করে করতে হবে, খুবই সিম্পল হিসাব। আর হচ্ছে তাপমাত্রার সাথে সাথে দ্রাব্যতা যে অদক্ষেপ হয় নাকি দ্রব্য অ্যাড করতে হয়, একটা টাইপ ছিল, এইচএসসি তো অনেক বেশি আসতো, ঠিক আছে? পদক্ষেপ পড়বে কি পড়বে না ওইটাও এইচএসসি তে অনেক বেশি আসতো, এগুলো একটু প্র্যাকটিস করে যাও। ছোট ছোট রিটেনের জন্য এই জিনিসগুলো যে না আসে পারবে না, মানে আসতে পারবে না এরকম না, ছোট রিটেনের জায়গা হইলেও কিন্তু ওই জিনিসগুলো ছোট ছোট ভাবে করা যায় বেসিক্যালি। যেমন অদক্ষেপের অঙ্কগুলা V1S1 V2S2 V1S1 V2S2 তুমি লাস্টে দুইটা গুণ করে দিছো, ঠিক আছে? সো ওই জিনিসগুলো কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট আসতে পারে, ওকে? আচ্ছা, এখন দ্রাব্যতা দেখাইলাম, একটু ছোট করে দ্রাব্যতার গুণফল নিয়ে যদি একটু বলি, দ্রাব্যতার গুণফল, ঠিক আছে? দ্রাব্যতার গুণফল কি ছিল? স্বল্প দ্রবণীয় দ্রবণের লবণে আয়নগুলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। কি ছিল? আয়ন গুলোর কি ঘন মাত্রার গুণফল কে কি বলে বলতো? দ্রাব্যতার গুণফল বলে, ঠিক আছে? যেমন আমরা সিম্পল হিসাব, আমরা যদি সবচেয়ে ফেমাস যে সিলভার ক্লোরাইড, এটা যদি আয়নিত হয় কি তৈরি করে? সিলভার প্লাস আর হচ্ছে কি বলতো সিএল মাইনাস, ঠিক আছে? সো এখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস হইলে সিলভার প্লাসের দ্রাব্যতা এস হবে, ক্লোরাইড আয়নের দ্রাব্যতাও কি হবে? এস। তাহলে তুমি যদি কেএসপি এর মান বের করতে চাও, এখানে আয়ন হিসেবে কি আছে বলতো? এজি প্লাস আর সিএল মাইনাস। তাহলে এজি প্লাস এর ঘনমাত্রা দিবা, সিএল মাইনাস এর ঘনমাত্রা দিবা, এই দুইজনের ঘনমাত্রাটা কি করে দিবা? গুণ করে দিবা। তাহলে এস ইন্টু এস মিনস হচ্ছে কি বলতো? এস স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক করাই দিই, মানে এরকম দ্রাব্যতার গুণফল রিলেটেড তোমাকে যদি প্রশ্ন দেয়, আরেকটা যৌগ দেখাই, ক্যালসিয়াম ফসফেট CA3PO4 হোল 2, এটা যদি আয়নিত হয় কি তৈরি করবে বলতো? এটা আয়নিত হলে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম 2+, কয়টা? এখানে যদি 3 আছে তাহলে 3টা, আর 2টা ফসফেট তৈরি করবে, ঠিক আছে? 2টা ফসফেট তৈরি করবে। সেটা দ্রাব্যতা এস হইলে এটারটা 3s হবে, এটারটা 2s হবে। এটার কেএসপি বের করো, কেএসপি বের করলে কি হবে? ক্যালসিয়াম আয়নের যে ঘনমাত্রা তার উপর হবে সে কিউব, ঠিক আছে? ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা তার উপর হবে কিউব, কেন? কয়টা আছে? 3টা। ফসফেট আয়নের ঘনমাত্রা 2s, তার উপর হবে কি? যেহেতু সামনে 2 আছে তাই হবে কি? স্কয়ার। এটা করলে কি আসবে বলতো? 108 s টু দি পাওয়ার কত বলতো? 5, ঠিক আছে? সো এইভাবে তোমাকে এস এর একটা মান দিয়ে এটা ক্যালকুলেট করতে বলতে পারে। এস এর মান দিবে না, কারণ এটা দশমিকে চলে আসবে, তখন বড় সড়ো ক্যালকুলেশন হতে পারে, বাট এরকমই দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এরকম ছোট ছোট রিটার্ন গুলো করতে পারতে হইতে হবে, ওকে? আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি লাস্টের প্রশ্নে চলে আসছি। লাস্টে আমাদের টপিক আছে হচ্ছে শিখা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ। শিখা পরীক্ষা হচ্ছে তোমাকে কালার গুলো জানতে হবে, তোমাকে 5টা কালার দিয়ে বললো, রিটেনেই বললো, ধরো এমসিকিউ তো বলেই, রিটেনে 5টা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি গুলা দিয়ে বললো যে এগুলো শিখা পরীক্ষার কালারটা বক্স ফিল আপ করে দাও, ঠিক আছে? 5টার জন্য 2.5 মার্ক, একটার জন্য 0.5 করে, 10 সেকেন্ডে লিখে ফেলতে পারবা, 10 সেকেন্ডে তুমি 2.5 পাই যাবা। তো বেরিয়ামের কালার ছিল অ্যাপেল গ্রিন, সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি, এগুলো যেগুলো ছিল এগুলো একটু মানে মুখস্থ রাখতে হবে, ওকে? আচ্ছা, এখন আসছে ক্যালসিয়াম কার্বনেট, এরপর আসছে আয়ন শনাক্তকরণ, ঠিক আছে? ক্যাটায়ন ছিল, অ্যানায়ন ছিল, ক্যালসিয়াম, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে কপার 2+, Fe2+, Fe3+ ইত্যাদি আয়নগুলো ছিল ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন। এইগুলো শনাক্ত করতে গেলে আমাদেরকে কি করতে হইতো? আমাদেরকে তোমার এই যে বিক্রিয়াগুলো করা লাগতো, যে ওই বিক্রিয়াগুলো কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাকে এখানে ক্যালসিয়াম কার্বনেটকে শনাক্ত করতে বলছে, ঠিক আছে? এখানে 2টা আয়ন আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন, আর একটা হচ্ছে CO3 2- আয়ন, ঠিক আছে? সো ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে আমি যতটুকু মনে আছে যে এখানে অ্যামোনিয়াম অক্সালেট লাগবে। কি লাগবে? ক্যালসিয়াম 2+ কে শনাক্ত করতে অ্যামোনিয়াম অক্সালেট, ওকে? অ্যামোনিয়াম অক্সালেট, NH4, সরি
আচ্ছা, তো তাহলে আমরা ছিলাম হচ্ছে কোথায়? আমরা ছিলাম হচ্ছে তোমার ক্যালসিয়াম আয়নগুলো শনাক্তকরণ করার জন্য কি লাগবে। সো আমরা বলতে দিলাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে গেলে আমাদের লাগবে হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে। সো অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত ছিল NH4 2C2O4, ঠিক আছে। সো এটার সাথে যখন এটা বিক্রিয়া করবে তখন ক্যালসিয়ামটা গিয়ে এই যে এই অংশটা গিয়ে অ্যামোনিয়ামকে কি করবে, প্রতিস্থাপন করে দিবে, সরাই দিবে। তখন এখানে তৈরি হয়ে যাবে CaC2O4, যেটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এটার নাম ছিল হচ্ছে তোমার অ্যামোনিয়াম অক্সালেট, এর নাম ছিল হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, এর নাম ছিল হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, আর এটা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সালেট। ওকে, সো এটার সাদা মিহি দানাদার অধক্ষেপ পড়বে, ঠিক আছে, সাদা অধক্ষেপ পাওয়া যাবে, ঠিক আছে। কি পাওয়া যেত? সাদা অধক্ষেপ। ওকে, আর কার্বনেট আয়ন শনাক্ত করার জন্য আমরা কি ইউজ করতাম? যে কোনো টাইপের অ্যাসিড দিতে পারো, ঠিক আছে, যে কোনো টাইপের অ্যাসিড, ধরো HCl H2SO4 যেই অ্যাসিডই নাও না কেন, ওই অ্যাসিড থেকে কি আসবে বলতো? H+। সো H+ যখনই আসবে তখন অ্যাসিডের H+ আর কার্বনেট যেহেতু একটা ক্ষার, তাহলে ক্ষারীয় কার্বনেট, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কি পাবা? বুদবুদ পাবা। আর H আর OH মিলে পানি টানি তৈরি করবে, লবণ তৈরি করতে পারে, যেটা দাও, যে অ্যাসিড দাও তার উপর নির্ভর করে। মেইন কথা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে, ঠিক আছে। ওই বুদবুদ দেখে তুমি চিনে যাবে যে হ্যাঁ এখানে কার্বনেট উপস্থিত আছে। তো তুমি এই দুইটা আয়নকে কি করতে পারছো? শনাক্ত করতে পারছো। তাহলে বই থেকে বাকি যে আয়ন শনাক্তকরণগুলো আছে এগুলোর বিক্রিয়াগুলো একটু ভালো করে দেখে নিবা। ওকে, তাহলে এইগুলো তোমাকে আমি অনেকগুলো কিন্তু কি দিছি, কাজ দিছি। আর লাস্টে যেহেতু মাঝে মধ্যে দেখা যায় যে ফুল থেকেও প্রশ্ন আসে, ওই যে লাস্টে যে কেলাসন, তারপরে ঊর্ধ্বপাতন, এগুলোর যে সংজ্ঞা টঙ্গাগুলো আছে না, এগুলো একটু নিজে দায়িত্বে বাসায় বসে বসে পড়ে নিবা। ওকে, সো আজকের ক্লাসটা একটু পর্যন্তই, আশা করি সবাই উপকৃত হইছো। কোনো সাজেশন বা কোনো সমস্যা থাকলে ভাইয়ের সাথে অবশ্যই শেয়ার করবা। ওকে, তো আল্লাহ হাফেজ।